ফুড অ্যালার্জির সমস্যা বা কোনো খাবারের প্রতি অ্যালার্জিক রিয়াকশনের সমস্যা এখন আমাদের দেশের মধ্যে হাজার হাজার মানুষের। তো অ্যালার্জির সমস্যা এখন প্রচুর পরিমাণ বাড়ছে। আমি প্র্যাকটিক্যাল দেখেছি, আমি যতগুলো পেশেন্ট দেখি মোটামুটি এই যে ফাইলগুলো করা আছে পেশেন্টের লিস্টের, ম্যাক্সিমাম অ্যালার্জিক পেশেন্টস, অ্যালার্জির সমস্যা প্রচুর পরিমাণে বাড়ছে। তো অনেকের ধারণা অ্যালার্জি মানে শুধু স্কিনের মধ্যে বেরোবে, র্যাশিং বেরোবে, চুলকানি বেরোবে। এই ধারণাটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। অ্যালার্জি মানে কি আপনাদের আগে বুঝতে হবে। অ্যালার্জি মানে রিয়াকশনস এবং খারাপ রিয়াকশনস কোনো খাবার প্রতি বা বাইরের কোনো যাবতীয় জিনিসের প্রতি আপনার যদি রিয়াকশনস হয়, যে কোনো রিয়াকশন হতে পারে, স্কিনের মধ্যে ইরিটেশনস হতে পারে বা পাতলা পায়খানা হতে পারে বা কাশির সৃষ্টি হতে পারে, যেই রিয়াকশনে হোক এবং সেটা যদি খারাপ রিয়াকশনস হয় তাকে আমরা অ্যালার্জি বলে থাকি। তাহলে বুঝে নিচ্ছেন, অ্যালার্জি মানে চামড়ার মধ্যে চুলকানি, আর্টিকেরি, আমবাত নয়। অ্যালার্জি মানে কারো কারো ক্ষেত্রে দেখা যায় ডিম খেলেই পাতলা পায়খানা শুরু হয়ে যায়, তার ডিমের প্রতি অ্যালার্জি আছে, সেটা এক ধরনের অ্যালার্জি। কারো কারো দেখা যাচ্ছে কোনো কিছু খাবার খেলে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, কাশি শুরু হচ্ছে, ব্রিথিং সমস্যা হচ্ছে, সেটা এক ধরনের অ্যালার্জি। কারো কারো দেখা যায় কোনো কিছু খেলে প্রচণ্ড সর্দি হাঁচি শুরু হচ্ছে, বা ধুলো নাক দিয়ে ঢুকলে হাঁচি, মাথা ব্যথা শুরু হচ্ছে, কাশি শুরু হচ্ছে, সেটাও এক ধরনের অ্যালার্জি। চোখের অ্যালার্জি, বিভিন্ন ধরনের অ্যালার্জি আছে। এবং আমার অভিজ্ঞতা অনুযায়ী যত রোগ আছে, অ্যালার্জি অন্যতম একটা রোগ যেটা সিভিয়ার কন্ডিশনস হয়ে থাকে। সেই জন্য এটিকে একদমই অবহেলা করা উচিত না। কারণ এই অ্যালার্জি যদি আপনার দীর্ঘদিন ধরে থেকে থাকে, পুরনো হয়ে যায়, ধীরে ধীরে কাশি সৃষ্টি হবে, ক্রনিক কাশি হবে, শ্বাসকষ্ট, হাঁপানি শুরু হবে, তখন ইনহেলার টানতে হবে। এবং তবুও যদি আপনি গুরুত্ব না দেন, পরবর্তীকালে এটা পুরনো হয়ে গেলে এই অ্যালার্জি সহজে সারতে চায় না। হোমিওপ্যাথিতে খুব ভালো স্কোপ আছে অ্যালার্জিকে ট্রিটমেন্ট করার এবং পার্মানেন্ট ঠিক করার। তবে একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, কোন জিনিসে অ্যালার্জি হচ্ছে, কোন খাবারের প্রতি আপনার অ্যালার্জি হচ্ছে, সেই জিনিসটা আপনি যত তাড়াতাড়ি বুঝতে পারবেন এবং সেই খাবারটা বন্ধ রাখতে পারবেন এবং চিকিৎসা চালাতে পারবেন, তত দ্রুত আপনার অ্যালার্জি ঠিক হতে সাহায্য করবে। কিন্তু এটা বের করা অনেকটা কঠিন কাজ। সেই জন্য একটা টেস্ট পাওয়া যায়, অ্যালার্জিক প্রোফাইল টেস্ট। সেই টেস্টটা যদি আপনারা করেন, কোন কোন খাবারের প্রতি আপনার অ্যালার্জি আছে, আলুর প্রতি আছে, কলার প্রতি আছে, দুধের প্রতি আছে, কোন কোন জিনিসে আপনার অ্যালার্জি আছে, সে পুরো রিপোর্টটা বেরিয়ে আসে। ফলে কি সেই হিসেবে যদি আপনারা সাবধানতা অবলম্বন করেন, এবং তার সাথে মেডিসিন তো নিতেই হবে। মেডিসিন যদি নেন, যেখানে 1 বছরে ঠিক হতো সেখানে আপনার 6 মাসে ঠিক হওয়ার একটা চান্সেস থেকে যায়। অ্যালার্জি খুবই সিভিয়ার একটা জিনিস। আমি একটা উদাহরণ দিচ্ছি। আমারই একটা পেশেন্টস, অ্যালার্জির ট্রিটমেন্ট চলছিল বহু দীর্ঘদিন ধরে, মোটামুটি 1 বছর 1.5 বছর ধরে অ্যালার্জিক চিকিৎসা চলছিল, কিন্তু একটু কমে যাচ্ছিল, কিন্তু আবার হচ্ছিল, পুরোপুরিভাবে ঠিক হচ্ছিল না। আমি একটা দুশ্চিন্তায় পড়ে গেছিলাম যে কী ব্যাপার। আইজি টেস্ট করানো হয়েছিল এবং তার অ্যালার্জি লেভেল ছিল 3,500-এর উপরে। তো সেই হিসেবে চিকিৎসা চলছিল, হোমিওপ্যাথিক চিকিৎসা চলছিল, কিছুটা আরাম লাগছিল, 2-1 দিন পর আবার হচ্ছিল, এবং অনেক পুরনো অ্যালার্জির সমস্যা ছিল তার। তো অনেক চিন্তায় পড়ে গেছিলাম, রোগী সহ আমি নিজেও চিন্তিত পড়ে গেছিলাম, কী হবে, এতদিন ধরে চিকিৎসা চলছে, কন্ট্রোল হচ্ছে না। তখন আমি সিদ্ধান্ত নিলাম যে তার একটা ফুড প্রোফাইল টেস্ট, অ্যালার্জি প্রোফাইল টেস্ট করানো হোক। অ্যালার্জি প্রোফাইল টেস্ট করানোর পর দেখা গেল তার কলার প্রতি, শিমুল, তুলোর প্রতি এবং আরও বিভিন্ন কিছুর প্রতি একটা অ্যালার্জির সমস্যা প্রচণ্ড পরিমাণে ছিল। তার পাস হিস্ট্রি নিয়ে দেখলাম, তার গল্প শুনে দেখে বুঝলাম যে তার বাড়ির সামনে একটা শিমুল তুলোর গাছ আছে। ফলে কি আমি বললাম, যেহেতু রিপোর্টে দেখলাম শিমুল তুলোর প্রতি তার অ্যালার্জিক প্রচণ্ড রিয়াকশন আছে, আর শিমুল তুলো আপনারা সবাই জানেন, শিমুল তুলো যখন ফলটা পেকে যায়, তুলোটা বাতাসের মধ্যে ছড়িয়ে বিস্তার করে বেড়ায়। তো সেই জন্য তাকে বলা হলো সেই শিমুল তুলোর গাছটা আপনাকে কেটে ফেলতে হবে। তো তারপর কেটে ফেলার পর থেকে তার অ্যালার্জিক মোটামুটি অনেকটাই কন্ট্রোল আছে এবং ধীরে 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 পুরোপুরিভাবে ঠিক হয়ে যায়। তো অ্যালার্জি এমন একটা জিনিস ভিউয়ার্স, আমের যখন ফুল হয়, আমের ফুলের প্রতি আপনার অ্যালার্জি হতে পারে। বাড়িতে যদি গরু, ছাগল, কুকুর বা পোষা কোনো প্রাণী থাকে, তার লোমের প্রতি হতে পারে। বাড়িতে ফুলের গাছ থাকলে ফুলের আপনি টাচ করছেন, সেখান থেকে হতে পারে। যে বালিশটা ইউজ করছেন, বালিশের মধ্যে যে ডাস্ট ধুলোটা থাকে, সেই ধুলো থেকে হতে পারে। বা আপনি যে কাপড়টা পরছেন, সেই কাপড়টা যদি কটনের হয়, কটনের প্রতি অ্যালার্জি হতে পারে। তো অ্যালার্জি বিভিন্ন কারণ আছে যেটা আপনি ভাবতেও পারবেন না।
সো সেগুলো একটু মেনটেন করার চেষ্টা করতে হবে এবং তার সাথে ট্রিটমেন্ট অবশ্যই চালাতে হবে। আমি জেনারেল এই ভিডিওতে দুটো মেডিসিনের কথা শেয়ার করছি যেগুলো ফুড অ্যালার্জি, বিশেষ করে ফুড অ্যালার্জি, কোনো খাবার প্রতি, যে কোনো খাবারের প্রতি যে অ্যালার্জিক রিয়াকশনটা হয় তার জন্য খুব ভালো কাজ করে থাকে। তবে একটা জিনিস মনে রাখা জরুরি, হোমিওপ্যাথিক যে মেন ট্রিটমেন্ট হয় সেটা হচ্ছে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট। একটা রুগীর কেস টেকিং করে তার প্রেজেন্ট কম্পোনেন্ট, পাস্ট হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, ডিজায়ার, অ্যাবেশন, স্টুল, অ্যাপেটাইট, মেন্টাল সিমটম, ঘাম, থার্স্ট, পিপাসা, মানসিক কী খেতে পছন্দ করে, কী খেতে পছন্দ করে না, তার মানসিক সিমটমস, রাগ কেমন, সমস্ত কিছু নিয়ে কেস টেকিং করে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করতে হয়। তবেই একটা ক্রনিক, পুরাতন, জটিল রোগ পার্মানেন্টভাবে সহজে ঠিক হতে পারে। তবে জেনারেলি আমি যে মেডিসিন দুটি এখানে শেয়ার করছি, কারণ এইভাবে ভিডিওতে তো আর কনস্টিটিউশনাল মেডিসিন বলা সম্ভব নয়, কারণ এক এক রোগীর ক্ষেত্রে এক এক মেডিসিন হতে পারে। তো আমি জেনারেল যখন রোগীর চাপ থেকে যখন ব্যস্ত থাকে তখন আমি এই মেডিসিনগুলি প্রেসক্রাইব করি এবং আশাপূর্ণ রেজাল্ট পাই অ্যাজ এ জেনারেল মেডিসিন হিসেবে। তো এই দুটো মেডিসিন আমি আপনাদের শেয়ার করছি, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, খুবই ভালো রেজাল্ট, যেটা কোনো রকম কোনো সাইড এফেক্ট নেই। যদি বাই চান্স এই মেডিসিন খাওয়ার পরও পুরোপুরি না সারে, সেক্ষেত্রে আপনারা স্পেশালভাবে কনসালটেশন করতে পারেন। তো সবার আগে যে মেডিসিনটা আপনাদের ইউজ করতে হবে সেটা হচ্ছে অ্যাগনাস কাস্টাস। অ্যাগনাস কাস্টাস আপনাদের 30 CS পোটেন্সি দিয়ে কিনে আনতে হবে। SBR, WSA, ডক্টর রেডবেক, যে কোনো কোম্পানি আপনার কিনে নিতে পারেন। এটি অ্যালার্জির জন্য, বিশেষ করে অ্যালার্জির কারণে শরীরের মধ্যে চুলকানি হলে, আর্টিকেলে চাকা চাকা টাইপের বের হলে, বা যে কোনো ধরনের ফুড অ্যালার্জির ক্ষেত্রে এই মেডিসিনটি খুবই ভালো একটা মেডিসিন। এটা নেওয়ার নিয়ম, 2 ফোঁটা করে সরাসরি জিভের মধ্যে দিয়ে দিনে 3 বার খেতে হবে, সকালে, দুপুরে এবং রাতে। এবং 2 নম্বর যে মেডিসিনটি ইউজ করতে হবে সেটা হচ্ছে একটা জার্মান কোম্পানির, ডক্টর রেডবেক কোম্পানির পেটেন্ট গ্রুপের মেডিসিন, সেটা হচ্ছে R83 ড্রপস। এটি ফুড অ্যালার্জি ড্রপ নামে পরিচিত। যে কোনো ধরনের ফুড অ্যালার্জির জন্য, ফুড অ্যালার্জির কারণে যেই কন্ডিশন হোক, চুলকানি হচ্ছে, পাতলা পায়খানা হচ্ছে, বা যে কোনো খাবার সহ্য হচ্ছে না, সব ক্ষেত্রে এটা ভালো কাজ করে থাকে। এটার নিয়ম হচ্ছে সামান্য জলের সাথে মোটামুটি 10 ফোঁটা ওষুধ দিয়ে, হাফ কাপের মতন জল নিয়ে 10 ফোঁটা ওষুধ দিয়ে, ওষুধটি দিনে 3 বার খেতে হবে, সকাল, দুপুর, রাত। কিছু খাওয়ার আধ ঘন্টা আগে বা কিছু খাওয়ার আধ ঘন্টা পরে, যে কোনো সময় আপনারা খেতে পারেন। আগের ওষুধ এবং এই ওষুধের মধ্যে মোটামুটি মিনিমাম একটা 15-20 মিনিটের একটা গ্যাপ রাখতে হবে। মোটামুটি 1 মাস কন্টিনিউ করবেন, অনেকটা আরাম লেগে যাবে। যেটা আরাম লেগে থাকে বা কমে যায়, সেক্ষেত্রে আরও 2 থেকে 3 মাস কন্টিনিউ করবেন, পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে। এবং তার সাথে যে ফুড অ্যালার্জিগুলো হচ্ছে, একটা নিজে থেকে পরীক্ষা করার চেষ্টা করবেন, নিজে থেকে ধ্যান দেওয়ার চেষ্টা করবেন, কোন খাবারে আপনার অ্যালার্জি হচ্ছে সেগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এবং এই মেডিসিনগুলি আপনারা যে কোনো হোমিওপ্যাথিক ফার্মেসিতে পেয়ে যাবেন, বা এই মেডিসিনগুলি যদি আমার কাছ থেকেও নিতে চান, অল ওভার ইন্ডিয়া প্যান ইন্ডিয়া মেডিসিন ডেলিভারি দেওয়ার সিস্টেম চালু আছে। ডেলিভারি হচ্ছে সম্পূর্ণ ফ্রি, 3 থেকে 5 দিনের মধ্যে মেডিসিন ডেলিভারি হয়ে যায়। সো থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ।